জানাচ্ছি তিনি তার জ্ঞানগর্ভময় বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করবেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ قال النبي صلى الله عليه وسلم الخلق عيان الله فأحسن الخلق إلى الله أحسنه إلى عياله أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় মঞ্চে উপস্থিত রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি সাহেব, জ্ঞানী গুণী বিদগ্ধ পণ্ডিতগণ, সেই সাথে সাথে জেলা জমিয়তের পদাধিকারী, সদস্য এবং ভক্তবৃন্দ, আমরা সবাই লক্ষ্য করছি সময় আমাদের হাতে খুবই কম। জমিয়ত উলামায়ে হিন্দ যে সংগঠন মূলত মুসলিম বিদ্বজনেদের দ্বারা পরিচালিত হয়, ইসলামিক স্কলার দ্বারা পরিচালিত হয়, সেই সাথে সাথে প্রশিক্ষিত মানুষদের দ্বারা সংগঠন পরিচালিত হয়। আজ মগরাহাটে দক্ষিণ 24 পরগনা জেলার এই স্মরণীয় সভা এবং বর্তমান দেশের যে কঠিন এক দুর্দিনের মধ্যে দিয়ে চলেছে, দেশের 130 কোটি নাগরিক, তার 80 থেকে 90% মানুষ যারা কম বেশি কৃষির সঙ্গে যুক্ত, এবং এই কৃষকরা যারা 130 কোটি মানুষের পেট ভরায়। ভারতবর্ষের মাটিতে শিল্প হয়েছে, কিন্তু শিল্প যে ব্যর্থ হয়েছে তার ভুরি ভুরি উদাহরণ আমাদের সামনে রয়েছে। আজকের 2021 সালে বসে যদি ভারতবর্ষের কোন বিভাগে সফলতার বীর গাথা গাইতে হয়, তাহলে একমাত্র কৃষক সমাজ এই ভারতবর্ষের দুঃখী মানুষদের সফল কৃষি বিপ্লব ঘটিয়ে দিয়েছে, একমাত্র কৃষকদেরই সেই সাধুবাদ, সেই ধন্যবাদ জানাতে। আমরা লক্ষ্য করি কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে ভারতবর্ষের খাদ্যের অভাব পূরণ করে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আজ ভারত সরকার একটা একটা করে যখন সমস্ত সরকারি বিভাগগুলো বিক্রি করে দিতে চলেছে, এই বিপ্লবময় কৃষক সমাজের যে উৎপাদন, সেটাও পুঁজিপতিদের হাতে বিক্রি করে দিতে চলেছে। কৃষক সমাজ ভারতবর্ষের মাটিতে এত বড় বিপ্লব ঘটিয়ে দেওয়ার পরেও হিসাব বলছে প্রতি বছর কৃষক সমাজের 1,35,000 মানুষ আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। হিসাব করলে দেখা যায় প্রত্যেক দিন কৃষক সমাজের মানুষ 30 থেকে 35 জন আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। এই ব্যর্থতা কার? কেন্দ্র সরকারের একটা কৃষি মন্ত্রণালয় আছে, তিনি এখন ভাবনা চিন্তা শুরু করেছেন বড় বড় পুঁজিপতিদেরকে সুযোগ না করে দিলে তাদের যে টাকা আমাদের কাছে আসে তার বিনিময় দেওয়া সম্ভব নয়। সুতরাং তারা দুটো পূর্ণাঙ্গ আইন এবং একটা সংশোধনী এনেছে। যে সংশোধনী তারা এনেছে, সেই সংশোধনীর মাধ্যমে তারা পুঁজিপতিদের হাতে এত বড় ক্ষমতা তুলে দিয়েছে যে রাজ্যের মানুষ ধান উৎপাদন করবে, আলু উৎপাদন করবে, তারা যদি খেতে নাও পায়
পুঁজিপতিরা যাতে ফুলে ফেপে বড় হতে পারে তার জন্য সুযোগ করে দিতে হবে। তারা যত ইচ্ছা আলু ধান গম ক্রয় করবে, গুজবজাত করবে, যেখানে ইচ্ছা তারা নিয়ে গিয়ে বিক্রি করবে, কোন রকম বাধা দেওয়া যাবে না। রাজ্য সরকারের অধিকারকে খর্ব করা হয়েছে। জমিয়তে উলামায়ে হিন্দ তার প্রথম দিক থেকে ভারতবর্ষের ঐক্যকে ধরে রাখার জন্য বিভিন্ন ভাষার ভারতবাসী, বিভিন্ন ভাষায় যাদেরকে ফোড়ে বলা হয়, যে কৃষক সমাজকে শুষে খাচ্ছে ফোড়েরা, এই ফোড়েদের হাত থেকে বাঁচাতে বড় বড় পুঁজিপতিদেরকে সামনে আনতে হবে। কৃষক সমাজ এই বড় বড় পুঁজিপতিদের সঙ্গে লেনদেন করবে, তাদের জমি লিজে দেওয়া হবে, তাদের জমির উৎপাদনের সঙ্গে চুক্তি করা হবে। যারা ফোড়েদের মোকাবেলা করতে পারছে না যে কৃষক সমাজ, সেই কৃষক সমাজ এই কোটিপতি পুঁজিপতিদের সঙ্গে লড়াই করে নিজের অধিকার বলবৎ করতে পারবে। এত বড় বোকা কি ভারতের মানুষ? এত বড় বোকা ভারতের মানুষ নয়। বরং এখানে কেন্দ্র সরকার ভারতের কৃষক সমাজকে পুঁজিপতিদের বন্ধিতে পরিণত করতে চাইছে, কৃষি দাসে পরিণত করতে চাইছে। সুতরাং জমিয়তে উলামায়ে হিন্দ এবং ভারতময় কৃষক সমাজ এই আইনের বাতিলের দাবি তুলেছে। জমিয়তে উলামায়ে হিন্দ সেই জায়গায় দাঁড়িয়ে কৃষক সমাজের পক্ষে দাঁড়িয়ে 100% সারা ভারতবর্ষের কৃষক সমাজের পাশে দাঁড়িয়ে 100% সমর্থন জানিয়ে এসেছে। আমাদের শ্রদ্ধেয় সভাপতি সাহেব বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমাদের শিখ বন্ধুদেরকে নিয়ে, হাইকোর্টের লয়ারদেরকে নিয়ে, আমাদের মহারাজদেরকে নিয়ে তিনি লড়াই করে চলেছেন। জনগণকে বোকা যাতে এই সরকার, আমাদের কেন্দ্র সরকার না বানাতে পারে। আমরা যদি আজ ঘুমিয়ে থাকি, আজ যদি আমরা বসে যাই, কৃষক সমাজ যে আগামী দিন দুর্দিনের সামনে পড়বে, তারা যে না খেয়ে মরবে, তাদের জমি চলে যাবে, তাদের সম্পদ, তাদের উৎপাদিত সম্পদ মুক্ত বাজারে বিক্রি করতে পারবে না, বরং নির্দিষ্ট জায়গায় তাদের বিক্রি করতে বাধ্য হতে হবে। যার কারণে আজ জমিয়তে উলামায়ে হিন্দ পথে নেমেছে। জমিয়তে উলামায়ে হিন্দ তার দায়িত্ববোধের কারণে এই কৃষক সমাজকে বাঁচাতে, শুধু কৃষক সমাজ নয়, যখন এই সম্পদ বড় বড় কোম্পানির হাতে যাবে, কোম্পানির সিলমোহর মেরে আপনার বাজারে আসবে, তার মূল্য কোথায় গিয়ে দাঁড়াবে? আপনার আমার ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে কি থাকবে না? এই বছরই তার নমুনা আমরা পেয়েছি। সাধারণ বাংলার মানুষ আলু 10 থেকে 12 টাকা, 15 টাকা, 20 টাকা দামে কিলো প্রতি কিনে খাই। এবছর আমরা কত টাকায় খেলাম? 45, 50, 60, 80 পর্যন্ত পৌঁছে গেছে। কি করে সম্ভব হলো? এই কৃষি আইনের কুফল আমরা ইতিমধ্যেই চেখে নিয়েছি। এই কৃষি আইনের কুফল 12 টাকার জিনিস 60 টাকায় বিক্রি হয়েছে। আমাদের ক্রয় ক্ষমতা আছে? আমরা পারবো দীর্ঘদিন এইভাবে চালিয়ে যেতে? ততটা উপার্জন কি আমাদের আছে? তাই মুক্ত বাজারে যেভাবে কৃষকরা অতীতে তাদের উৎপাদিত সম্পদ বিক্রি করত, আগামী দিনে সেইভাবেই কৃষকরা মুক্ত বাজারে তাদের সম্পদ বিক্রি করবে। সেই দরজা কোনোভাবে আমরা বন্ধ করতে দিতে পারি না। আমরা দেশকে স্বাধীন করেছি, আমরা দেশের লড়াই করেছি, আমরা দেশের জনগণকে স্বাধীনতা এনে দিয়েছি। লক্ষাধিক মানুষের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমরা একে পুঁজিপতিদের হাতে বিক্রি করতে দিতে পারি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, এই জগৎটা হলো আল্লাহর সংসার। এই সংসারে সেই বেশি ভালো যে এই সংসারের জন্য বেশি ভালোভাবে, এই সংসারের বেশি উপকারে আসে। সুতরাং উলামায়ে হিন্দ
ভারতবর্ষের ওলামাদের এই সংগঠন তারা দায়িত্বশীল বলে আজকে আপনাদেরকে এখানে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে। জেলা জমিয়তকে আমি ধন্যবাদ জানাবো, আমি মগরাহাটের মানুষদেরকে ধন্যবাদ জানাবো যে আপনারা অত্যন্ত সচেতনতার পরিচয় দিয়ে এখানে আপনারা উপস্থিতি দিয়েছেন। আমি কথা দীর্ঘায়িত করব না, অনেক গুণীজনেরা এখানে আছেন, তারা কথা রাখবেন। আমাদের শ্রদ্ধেয় সভাপতি আছেন, তিনি কথা রাখবেন। তার বক্তব্য শোনার জন্য চাতকের মতো আমরা চেয়ে আছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। শত সহস্র ধন্যবাদ আমাদের রাজ্য জমিয়ত উলামা হিন্দের স্বনামধন্য সাধারণ সম্পাদককে। আমরা অত্যন্ত সাধুবাদ জানাই আগত শ্রোতামণ্ডলীদেরকে, যারা এখনো পর্যন্ত আমি দেখছি রাস্তায় ঘোরাঘুরি করছেন। এটা তো বেদনাদায়ক কথা। আমরা এসেছি তো আজকের এই সমাবেশে যোগ দিতে, কেন অকারণে আমরা সময় নষ্ট করব? আমি আপনাদের সামনে আর দুজন বক্তা আমাদের বাকি আছেন, আমি তাদের আগে জেলা সম্পাদক রূপে দু একটি কথা আপনাদের সামনে কর্তব্যের তাগিদে রাখব। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন এতক্ষণ যিনি মঞ্চে সঞ্চালনা করছিলেন দক্ষিণ 24 পরগনা জেলার যিনি জমিয়তের কান্ডারি, আমাদের মাথার মুকুট, দক্ষিণ 24 পরগনা জেলা জমিয়তের স্বনামধন্য যথাযোগ্য সাধারণ সম্পাদক মুফতি আমিন উদ্দিন সাহেব, তাকে অত্যন্ত বিনয়ের সঙ্গে আহ্বান করব তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়া ক্বালা আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদুল্লাহি আলাল জামাআহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ना घबराओ देशवासियों, न घबराओ देशवासियों, अभी जमीयत बाकी है, अभी जमीयत बाकी है, अभी जमीयत बाकी है। मगरबी बंगाल में सिद्दीकुल्लाह चौधरी साहब जिंदा है। ये दुश्मनाने देश क्या समझते हैं, ये दुश्मनाने देश क्या समझते हैं, जो अपने दिल दिल में हंसते हैं। अभी तो करबाला का आखिरी मैदान बाकी है। আমরা আজকের এসেছি মুক্তর জবাব দেওয়ার জন্য। দেশের মাটিতে আমাদের অবদান আছে। 1803 খ্রিস্টাব্দ থেকে নিয়ে স্বাধীনতার পূর্ব মুহূর্ত 1947 পর্যন্ত দেশকে স্বাধীন করার জন্য 13 লক্ষ ভারতবাসী জীবন দিয়েছে। তার মধ্যে আমাদের মুসলিম নেতৃত্ব জমিয়ত উলামা হিন্দের পতাকা তলে থেকে 1803 খ্রিস্টাব্দ থেকে 1947 পর্যন্ত 10 লক্ষ মুসলমান দেশপ্রেমিক আমরাই শুধু জীবন দিয়েছি 10 লক্ষ। অতএব ভারতবর্ষের কোন কুচক্রী সরকার যদি দেশকে কারোর হাতে বিক্রি করতে চায়, আমরা কোনোদিন এটা মেনে নেব না। আমাদের শরীরে রক্তবিন্দু থাকতে আমরা তাদের এই ব্যক্তি স্বাধীনতা আমরা তাদেরকে দেব না। আমরা দেশবাসী যারা 130 কোটি দেশবাসী আছি, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। হাজার হাজার বৎসর ধরে প্লেনে, ট্রেনে, টেকারে, টোটোয়, অটোয়, হাটে, বাজারে, রাস্তা, মাঠে, ঘাটে, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে জৈন, কে বৈদ্ধ, কে শূদ্র, কে নিগ্র, কে হায়ার কাস্ট, কে সিডিল কাস্ট, কে উচ্চ বর্ণের, কে নিম্ন বর্ণের, আমরা ভাই ভাইয়ের মতো আমরা জীবন যাপন করে এসেছি। আজকের আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধনকে, সম্প্রীতির বন্ধনকে কেউ বিভাজন নীতি নিয়ে যদি ভাগ করতে চায়, তাদেরকে ভাগ করে আমরা 7 সমুদ্র 13 নদী তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের শপথ গ্রহণ করতে হবে দেশ বিরোধী, সংবিধান বিরোধী এই কালা কানুনের বিরুদ্ধে আমরা শেষ রক্তবিন্দুটুকু দিয়ে তাদের আইনকে প্রত্যাহার করতে বাধ্য করব। আমাদের নিখিল ভারত জমিয়ত উলামা হিন্দের স্বনামধন্য লড়াকু সৈনিক মাওলানা মাহমুদ মাদানী মাদ্দাসিল্লাহুল আলিয়া পশ্চিম বাংলার মাটিতে আমাদের নয়নমণি, মাথার মুকুট, দেশ ও জাতির সেবক, একনিষ্ঠা জমিয়তের কান্ডারি জনাব হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ জমিয়তের কাজ অগ্রগতিতে চালিয়ে যাব। একটা কথা শুধু আমি আপনাদের কাছে বলছি, আমাদের জমিয়ত উলামা হিন্দ
সরকারি কোনো রাজনৈতিক দল নয়, কোনো সরকারি তহবিল থেকে আমাদের এই সংগঠন চলে না। আমরা 1 লাখ টাকা খরচা করি গরিব মানুষদের কাছ থেকে, 10, 20, 50 টাকা নিয়ে আমরা বিভিন্ন বড় বড় সমাবেশ করি। কলকাতায় আপনারা দেখেছেন অনেক বড় বড় সমাবেশ করেছি, তাতে সরকারি একটা পয়সা আমাদের চৌধুরী সাহেব তাতে লাগান না। এই পশ্চিম বাংলার জনগণের রক্ত কারি করা উপার্জিত পয়সা দিয়ে দেশ ও জাতির সেবায় তিনি অত্যন্ত প্রহরীর মতো খেদমত করে চলেছেন। তাই আজকের যারা এসেছেন দেশ ও জাতির স্বার্থে, মানবতার স্বার্থে এই কুচক্রী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমি আপনাদেরকে বলছি, প্রয়োজন হলে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যেমন জীবন দিয়েছি, জীবন দিতে হবে। আমরা যদি জীবন না দেওয়ার চিন্তা ভাবনা করি, ওই কুচক্রী সরকার হয়তো মাথা নত করবে না। সেজন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করি, যারা এসেছেন দেশ ও জাতির সেবায়, আপনাদের কাছে রক্ত পরে চাইব, জীবন পরে চাইব। 100 এমন ভাইকে আমি দেখতে চাই যারা হাত তুলে বলবেন এই বিশাল আয়োজনের, বিশাল খরচার জন্য 100 করে টাকা আমাদের কর্তৃপক্ষ ভাইদের হাতে দেবেন। 100টা হাত একটু দেখতে চাচ্ছি, একটু হাতটা তুলে আপনারা দেখিয়ে দেন। দেশ ও জাতির জন্য, দেশের সেবায়, জাতির সেবায় 100 করে টাকা রুমালদারিদের দেবেন। বাকি যারা 100 টাকা দিতে পারবেন না, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যে যেমন ভাবে পারবেন এই সমাবেশের খরচার জন্য আপনারা সহযোগিতার হাত বাড়াবেন। আমি বেশিক্ষণ আপনাদের কাছে সময় নিচ্ছি না, আমি এখন আপনাদের সামনে, আপনারা দিতে থাকুন, কথা শুনতে থাকুন। পশ্চিম বাংলার জনগণের নয়নের মণি, আপনার নন্দীগ্রাম আন্দোলনের প্রধান নায়ক, যিনি পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের সভাপতি, রাজ্য জমিয়ত উলামা হিন্দের সভাপতি, আবার রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী, তিনি আজকের আমাদের সামনে। তার আগেই আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি স্বনামধন্য ডক্টর অধ্যাপক কুমারেশ চক্রবর্তী মহাশয়কে। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে, অত্যন্ত আদবের সঙ্গে তাকে আহ্বান জানাবো, তিনি তার জ্ঞানগর্ভময় বক্তব্য সংক্ষিপ্ত সময় আমাদের কাছে রাখবেন। আমরা আমাদের সভাপতি মহাশয়কে বলবো যে কৃষি আইনটা কি, এই কৃষি আইন সম্পর্কে সাধারণ মানুষের এখন নলেজে আসেনি যে তাতে আমাদের কি ক্ষতি হবে। জেনে রাখবেন, কৃষক হলো আমাদের প্রাণপুরুষ, যারা আমাদের জীবন ধারণের জন্য রক্ত কালি করা আপনার ফসল আমাদের হাতে তুলে দেয়। এই ফসল আপনারা দেখছেন স্টেজে আছে, এই ফসলগুলো হিন্দুর প্রয়োজন, মুসলিমের প্রয়োজন, খ্রিস্টানের প্রয়োজন, জৈনের প্রয়োজন, ওই বিশ্বাসঘাতক বেঈমান কেন্দ্রীয় সরকারের প্রয়োজন। এই কৃষকরা এই সমস্ত ফসল যদি না ফলাতে পারত, তাদের সব মোস্তানি শেষ হয়ে যেত। যাদের দ্বারায় আমরা আমাদের জীবন ধারণ করতে পারছি, তাদের বিরুদ্ধে আজকে রাস্তার গোলাম বানিয়ে দিয়ে, তাদেরকে এতিম করে দিয়ে, ওই কোটিপতি লাখপতি পুঁজিপতিদের হাতকে মজবুত যারা করতে চাচ্ছে, আমরা পুঁজিপতিদের হাতের আগে যারা তাদের হাতকে মজবুত করতে চাচ্ছে, তাদের হাতকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য আজকের শপথ গ্রহণ করে যাচ্ছি। আমরা দক্ষিণ 24 পরগনার 40টা ইউনিটে আমরা প্রত্যেক জায়গায় কৃষি আন্দোলন করব এবং শপথ গ্রহণ করব, যতদিন পর্যন্ত এই কালা বিল প্রত্যাহার না করবে আমাদের আন্দোলন চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সুমতি দান করুক। কাঁধে কাঁধ মিলিয়ে দিয়ে জাতি, ধর্ম, বর্ণ, দল, মত, পথ নির্বিশেষে আমরা যেন আন্দোলন করে যেতে পারি। আমি আসার সময় শুনছিলাম চৌধুরী সাহেব আসছেন আসলে তার পার্টির গোড়াকে মজবুত করতে। এত বড় অশিক্ষিত মূর্খ তিনি, একটা রাজ্য সরকারের মন্ত্রী হয়েও দেশ ও জাতির জন্য এখনো জমিয়তের পতাকা তলে নিজের জীবন যৌবনকে উৎসর্গ করে দিলেন। দেশ ও জাতির জন্য 42টা বছর যিনি একনিষ্ঠ সেবা করে গেলেন, তার সম্পর্কে কটূক্তি। তোমরাই তো রাজনীতি করতে গিয়ে 55,000 মানুষের রাস্তার কোলে শুনিয়েছ। জমিয়তের বয়স হলো 217 বছরে। জমিয়তের কোন কর্মীর দ্বারায় ভারতবর্ষের কোন হিন্দু, কোন মুসলিম, কোন খ্রিস্টান, কোন জৈন, কোন মুচি, কোন মেথর ব্যথিত হয়েছে, দুঃখিত হয়েছে না।
কেউ প্রমাণ করাতে পারবে না। চাঁদের গায়ে থুতু দিতে গেলে আপনার মুখে থুতুটা পাল্টা এসে পড়বে। জমিয়ত হলো চাঁদ নামীয় নিষ্কলুষ একটা সংগঠন। চাঁদ 42টা বছর আমাদের জন্য নিজের জীবন যৌবনকে উৎসর্গ করে দিলেন, তার বিরুদ্ধে কটূক্তি করছেন। আমরা কি মূর্খ? আমরা কি আপনাদের চিনি না? সাবধান, খবরদার। ভারতবর্ষের একতাকে, ভারতবর্ষের সার্বভৌমত্বকে, ভারতবর্ষের অখণ্ডতাকে বজায় রাখার শপথ গ্রহণ করে রাজনীতি করুন। তাহলে আল্লাহ ছাড়বে, ভগবান ছাড়বে, ঈশ্বর ছাড়বে, নাহলে সবাই তোমার কাছ থেকে কৈফিয়ত নেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আমার আল্লাহ কোরআন তাকে তাই বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোন আন্দোলনকে আপনার ফসল ফলাতে গেলে তাহলে একতাবদ্ধতার সঙ্গে তোমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। ওয়ালা তাফাররাকু, পার্টির দোহাই দিয়ে, রাজনীতির দোহাই দিয়ে, দলের দোহাই দিয়ে, ধর্মীয় আপনার সমাজের দোহাই দিয়ে এই একতাকে ভাঙবেন না। আমরা আল্লাহর মদদ ছাড়া, আমরা আল্লাহর মদদ ছাড়া উত্তীর্ণ হতে পারবো না। আল্লাহ বলছে, আল্লাহ নবী বলছেন, ইয়াদুল্লাহি আলাল জামা। তোমরা একতাবদ্ধতার সঙ্গে আন্দোলন করো, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব, মদদ করব, আমি আল্লাহ তোমাদের পিছনে সহযোগিতা করব। অতএব আমরা যতক্ষণ এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দিয়ে জাতি, ধর্ম, বর্ণ, দল, মত, পথ নির্বিশেষে লড়াই করে যাব, মহান সৃষ্টিকর্তার ক্ষমতা আমাদের সঙ্গে থাকবে, ইনশাআল্লাহ থাকবে। আমি আমার বক্তব্য এখানেই শেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন অধ্যাপক ডাক্তার কুমারেশ চক্রবর্তী মহাশয়কে আহ্বান জানাবো, তিনি তার জ্ঞানগর্ভময় বক্তব্য উপস্থাপন করবেন। মঞ্চে উপবিষ্ট জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং অন্যান্য ভূমিজন, আমার সামনে উপস্থিত মান্য বয়সী সুধীবৃন্দ, আপনারা শুনেইছেন আমার নামের আগে বিশেষণ ছিল আমি অধ্যাপক ডক্টর কুমারেশ চক্রবর্তী। আমি কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, কোনো রাজনৈতিক দলের পক্ষেও আসেনি, কোনো রাজনৈতিক দলের কোনো সভায় আমি যাই না। তাহলে এখানে এলাম কেন? না, এখানে এলাম প্রাণের দায়। ভারতবর্ষে যে বিপদ উপস্থিত হয়েছে সেখানে আমার পেশাগত একটা নৈতিকতা আছে, যেখানে সাধারণ মানুষকে এই বিপদ সম্পর্কে অবহিত করা। আর এলাম আমি জমিয়তের ডাকে, জনাব চৌধুরী সাহেবের ডাকে। শুধু এখানে নয়, সারা পশ্চিম বাংলাতেই আমি যাচ্ছি এই কারণে যে জমিয়তের একটা ঐতিহ্য আছে। আমি শুধু সংবিধান নিয়ে পড়ি না, আমার ইতিহাসও তার সঙ্গে আছে। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে জমিয়তের যে উজ্জ্বল ভূমিকা, যা অনেকে আপনারাও জানেন না, সেই ভূমিকার পরিপ্রেক্ষিতে আমাকে নিয়ে এসছে এখানে প্রাণের ডাকে। কারণ জমিয়তে উলেমা হিন্দ একমাত্র সংগঠন যারা ভারত বিভাগের বিরোধিতা করেছিল, কংগ্রেসও যখন করেনি। জমিয়তে উলেমা হিন্দ একমাত্র সংগঠন যারা পূর্ণ স্বরাজ চেয়েছিল কংগ্রেসের আগেই। সেই জমিয়তে উলেমা হিন্দ যারা একত্রে লড়াই করেছে সুভাষচন্দ্র বসু, নেহেরু, আবুল কালাম আজাদ, দেশবন্ধু চিত্তরঞ্জনের সঙ্গে। তাই জমিয়তের ডাকে যে কোনো প্রান্তে সভা হলে আমি সব সময় চলে আসি, আমার সময়ের সঙ্গে খানিকটা মানিয়ে নিয়ে। দীর্ঘ প্রায় 40 থেকে 50 বছর আমি পড়াচ্ছি, যার অন্যতম প্রধান বিষয় আমার সংবিধান। সংবিধানকে দেখে কিন্তু যখন সংবিধান এইভাবে ধর্ষিত হচ্ছে, তখন আমি আর ক্লাসরুমে চুপ করে থাকতে পারি না।
এই যে আইন, এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী। আমার এক অধ্যাপক বন্ধু আছেন, বিজেপির নেতা, দীর্ঘদিনের বন্ধু আমার, প্রায় 50 বছরের বন্ধু। সে আমাকে জানে, চেনে। সে আমাকে বলেছিল, দেখ এত সংবিধানের কথা বলিস না, সংবিধান অনুসারে কি হচ্ছে এটা। আমি তাকে বলেছিলাম যে নিরুপায়, সংবিধান আমি পড়াই, সংবিধানের এ থেকে জেড আমার মুখস্থ, সেইখানে আমি যদি দেখি সংবিধান বিরোধী কিছু হচ্ছে, আমি তো প্রতিবাদ না করে পারবো না। আমি তার সামনে তার সভাতে গিয়েও এর প্রতিবাদ করেছি। প্রথমত এটা সংবিধান বিরোধী, তার কারণ এই আইন এনে সরকার, মোদী সরকার আমাদের জাতীয়তাবাদ এর বিরুদ্ধে আঘাত এনেছে, আমাদের ভাই ভাই বিভেদ সৃষ্টি করতে চাইছে, হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ আনার চেষ্টা করছে। তারা যখন নিজেরা পাচ্ছে না, কোথায় হায়দ্রাবাদের মিমকে নিয়ে এসে তারা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আর মূলত সংবিধান বিরোধী। আমাদের সংবিধানের প্রস্তাবনাতেই আছে ন্যায় বিচার, প্রথম কথাতেই বলা হচ্ছে জাস্টিস, ন্যায় বিচার, সকলের জন্য সমতা, সাম্যের অধিকার, সকলের নিজের ইচ্ছা মতো স্বাধীনতা, ধর্মীয় অনুশাসনের অধিকার, তা তো লঙ্ঘিত হচ্ছে। প্রথমেই এখানে একটা মৌলিক আইন বিরোধী এই আইন। আপনারা আগেই শুনেছেন, দুটো নতুন আইন, একটা সংশোধনী আইন। মৌলিক আইন, মৌলিক অধিকার বিরোধী কেন? না, আমাদের মৌলিক অধিকারে ন্যূনতম স্বাধীনতার অধিকারে আছে যে কোনো অন্যায় হলে, যে কোনো কিছুর বিরুদ্ধে আমাদের বিরোধ উপস্থিত হলে আমরা তার বিরুদ্ধে প্রতিকারের জন্য আদালতে যেতে পারি। এই নতুন আইনে কিন্তু এই পথটাকে বন্ধ করা হয়েছে, অর্থাৎ বিচার ব্যবস্থাকে ধ্বংস করার একটা চক্রান্ত হচ্ছে এই আইন। কিভাবে? নতুন আইনে বলা হয়েছে এই আইন সংক্রান্ত কোনো বিরোধ উপস্থিত হলে, মানে কৃষকের সঙ্গে ব্যবসায়ীদের, তখন তা মিটমাটের জন্য আদালতে যাওয়া যাবে না। কোথায় হবে তার মীমাংসা? সরকার নির্দিষ্ট প্রতিষ্ঠানে, এসডিও কিংবা এই ধরনের কোনো প্রতিষ্ঠানের কাছে। আপনারা ভাবুন তো, সরকারের বিরুদ্ধে আমাদের অভিযোগ, সেই সরকারের তৈরি করা একটা প্রতিষ্ঠানে গিয়ে কি আমরা ন্যায় বিচার পাবো? এটাই তো আমাদের সংবিধান বিরোধী। সুতরাং বিচার ব্যবস্থাকে ধ্বংস করার অন্যতম এই প্রচেষ্টা হচ্ছে এই নতুন আইন। তাছাড়া আমরা এই সরকারকে, এই সরকারের প্রধানকে আদৌ বিশ্বাস করি না। প্রায় প্রচলিত বাজারে একটা পোস্টার মাঝে মধ্যে দেখবেন, সব বেচে দে নরেন, চলে যা ফরেন। করোনার আগে তিনি তো 9 মাস বাইরে থাকতেন, বিদেশে বিদেশে ঘুরতেন। তার বন্ধু ট্রাম্পের জন্য 100 কোটি টাকা খরচা করে তার সম্বর্ধনার ব্যবস্থা করেছেন, অথচ কয়েক লক্ষ টাকা তিনি ভর্তুকি দেন না কৃষিতে। বাজারে প্রচলিত আছে যে আমাদের প্রধানমন্ত্রীর নাকি 3টি হাত, 2টো হাত ছাড়া একটা হাত তিনি ব্যবহার করেন কখনো ঘুষ নিতে, কখনো কিংবা অত্যাচার করতে, অথবা অজুহাত দেখাতে। আমি বলি এখন তার 3টি হাতই ব্যস্ত। একটা হাত দিয়ে তিনি সংবিধানকে ধ্বংস করছেন, গণতন্ত্রকে ধ্বংস করছেন। একটা হাত দিয়ে তিনি কৃষক সমাজের ত্রুটি তুলে ধরেছেন, আর একটা হাত দিয়ে তিনি শিল্পপতিদের রক্ষা করছেন। কারণ এই নতুন আইন সব দিক থেকে শিল্পপতিদের হাতে আমাদের কৃষক সমাজকে, আমাদের কৃষি ব্যবস্থাকে তুলে দেওয়ার ব্যবস্থা। আপনারা চিরস্থায়ী বন্দোবস্তের কথা জানেন, লর্ড কর্নওয়ালিসের কথা জানেন। প্রকৃতপক্ষে সেই ব্রিটিশ রাজের পর এই 200 বছরে এত বড় আইনের এত বড় পরিবর্তন, এত বড় মৌলিক পরিবর্তন কখনো ঘটেনি। কৃষক সমাজের এত বড় সর্বনাশ কোন সরকার ঘটাতে সাহস করেনি। তখন যেমন অবস্থা দাঁড়িয়েছিল, ব্রিটিশ সামন্ত ধাঁচে ভারতবর্ষে একটা সামন্ততন্ত্র তৈরি করতে বর্তমান বিজেপি সরকার সেই একই ধরনের একটা সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য কৃষককে ধ্বংস করার পর্যায়ে লেগেছে। কারণ এর ফলে কৃষকরা দাস, ভূমিদাসে পরিণত হবে। এর ফলে কৃষকদের হাহাকার করে ঘুরতে হবে। যাদের আমরা অন্নদাতা বলি তারাই হবে ভিখারি। 3টি আইনের কথা আমি আপনাদের সংক্ষেপে 2-4 মিনিটের মধ্যে বলবো বলে আমার বক্তব্য আমি শেষ করব।
তিনটি আইনের দুটো নতুন আইন, একটা সংশোধনী আইন। প্রথম আইনটার নাম হচ্ছে ফার্মার্স প্রডিউস অ্যান্ড কমার্স অ্যাক্ট। এক কথায় এটা মানে হচ্ছে বেসরকারিকরণ, মান্ডি করে দেয়া। মান্ডি শব্দটা আমাদের কাছে অপরিচিত। পাঞ্জাব, হরিয়ানা ইত্যাদিতে আমরা যাকে শস্য ভান্ডার বলি, সেইখানে ভান্ডার, অর্থাৎ কৃষক তার উৎপাদিত ফসল, শস্য সে তার যদি বাজারে বিক্রি করতে পারে তো ভালো, বিক্রি না হলে তার ন্যূনতম সহায়ক মূল্য দিয়ে সেই মান্ডিগুলোতে তারা বিক্রি করতে পারবে। অর্থাৎ সরকার গ্যারান্টেড থাকছে কৃষক না খেয়ে মরবে না, তার উৎপাদিত ফসল নষ্ট হবে না। এই মান্ডিগুলো এবার সরকার কি করলেন? বেসরকারিকরণ করে দিলেন। তার মানে বেসরকারি যে শিল্পপতি তারাও মান্ডি তৈরি করবে, ফলে সমস্ত শস্য তাদের ওখানে গিয়ে পড়বে। যদি বলেন কেন, না কৃষকদের থেকে তারা প্রথম দিকে আকর্ষণ করার জন্য বড় বড় কোম্পানি যেমন দেখবেন কিছু চালু করলে একটা বিরাট বড় কনসেশন দেয়, শিল্পপতিরা এরকম কিছু বেশি মূল্যে তাদের কাছে ফসল কিনবে, ফলে সরকারি মান্ডিগুলো ফাঁকা পড়ে থাকবে। যখন দেখবে তারা সরকারি মান্ডিগুলো উঠে যাচ্ছে, তখন শিল্পপতিরা আস্তে 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 দাম বাড়িয়ে, অর্থাৎ এমন ভাবে কম দামের জিনিস কিনবে, বেশি দামে বিক্রি করবে। ফলে একদিকে হবে কি, শিল্পপতিদের লাভবান হবে এবং মান্ডিগুলো, সরকারি মান্ডিগুলো উঠে যাবে। সারা ভারতবর্ষে এই যে কোটি কোটি মানুষ রেশনের মাধ্যমে যে খাদ্য পান, আপনারাও যারা পান ন্যূনতম মূল্যে খাদ্য, সেই রেশন ব্যবস্থাও ধ্বংস হয়ে যাবে। সুতরাং বেসরকারিকরণের মানেই হচ্ছে কৃষককে ক্রমশ ভিখারিতে পরিণত করে দেওয়া। তখন বাধ্যই হবে কৃষক যে কোনো মূল্যে, যে টাকা তারা 10 টাকায় যে জমিতে তারা বিক্রি করে দিল, সেই ফসলকে তারা কিনতে হবে 50 টাকায়। দ্বিতীয় আইনটার মানে হচ্ছে, নাম হচ্ছে দ্য ফার্মার্স এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড সার্ভিসেস অ্যাক্ট। আমার মতে এটাকে আমি এক কথায় বলি চুক্তি চাষ। নীলকর সাহেবদের কথা তো মনে আছে। নীলকর সাহেবরা এক সময় নীল চাষ করার জন্য এইরকম ভাবে কৃষকদের সঙ্গে চুক্তি করত যে তোমাকে নীল চাষ করতেই হবে, কারণ নীল চাষে তখন বিশাল ব্যবসা, সারা পৃথিবীতে নীল সাপ্লাই করতে এই ভারতবর্ষের কৃষকেরা, নীলকর সাহেবেরা। তার অত্যাচারের কথাও নিশ্চয়ই আপনারা ইতিহাসে পড়েছেন। কৃষক চাইলেও অন্য কোনো ফসল উৎপাদন করতে পারত না, ফলে তারা না খেতে পেয়ে মরত। তারপরে এই চুক্তি চাষের ফলে হবে কি, কৃষক বাধ্য হবে শিল্পপতির সঙ্গে চুক্তি করে এই চাষ করতে। কৃষক, শিল্পপতিরা যে ফসল বলবে সেই ফসল ফলাতে তারা বাধ্য হবে, যাতে যে দামে তারা বিক্রি করবে তাও পারবে না, সমস্ত ফসল সেই শিল্পপতিকে দিতে হবে। এর ফলে হবে কি, একটা কৃষক একটা তার জমিতে প্রায় 23 রকমের ফসল ফলায়, মূল ফসল ছাড়া তার পরিবারের ভরণ পোষণের জন্য ফসল ফলায়, সেগুলো আর পারবে না। ফলে কৃষকেরা ক্রমশ ভূমিদাসে পরিণত হবে, ক্রমশ তারা ভিখারিতে পরিণত হবে, অন্নদাতারা ঘরে ঘরে অন্নের জন্য ভিক্ষা করবেন। সুতরাং চুক্তি চাষ একটা ভয়ঙ্কর চাষ। তৃতীয় যে আইনটা তারা সংশোধন করলেন তার নাম হচ্ছে অত্যাবশ্যক পণ্য আইন 2020। আগে ছিল কিছু অত্যাবশ্যক পণ্য ছিল যেগুলো তালিকাভুক্ত বিষয়ে সরকার তার দাম নিয়ন্ত্রণ করতে পারত। ব্যবসায়ীরা বা মজুতদাররা ইচ্ছে মতন সেগুলোকে বেচতে কিংবা বিক্রি করতে পারতেন বা মজুত করতে পারতেন না। এই সংশোধনের ফলে কি হলো, তারা সরকার বেসরকারিকরণের ফলে অনুমতি দিলেন যে যত খুশি তোমরা মজুত করতে পারবে। আর আর যে ওই অত্যাবশ্যক আইনের তালিকা থেকে তারা গুরুত্বপূর্ণ 28টা ফসলকে বাদ দিয়ে দিলেন, শস্যকে বাদ দিয়ে দিলেন, যার মধ্যে আমাদের নিত্য প্রয়োজনীয় মধ্যে পড়ে চাল, ডাল, গম, পেঁয়াজ, আলু প্রভৃতি। তাহলে ভাবুন, একটু আগেই আমাদের সালাম সাহেব বলছিলেন যে আমরা 10 টাকার আলু 60 টাকায় কিনেছি, আমরা 20 টাকার পেঁয়াজ 100 টাকায় কিনেছি। তাহলে সরকার কি করছিলেন তখন? সরকার তখন আঙুল কামড়াচ্ছিলেন। গত বছরও এইভাবে দাম বেড়েছিল, কিন্তু সরকার নিয়ন্ত্রণ করে সেই দাম কমিয়ে দিয়েছিল। এই নতুন আইন সরকারের হাত থেকে এই ক্ষমতা কেড়ে নিয়েছে।
এবং যেহেতু এইসব বিষয়গুলো আর অত্যাবশ্যক পণ্যের মধ্যে পড়ে না, তাই সরকার তাকেও নিয়ন্ত্রণ করতে পারে না। সুতরাং এই অবস্থার সৃষ্টি হচ্ছে ক্রমশ। সুতরাং তাই এই মোদী সরকারের অধীনে দেশ আজ বিপন্ন। আপনাদের অত্যন্ত সতর্কভাবে, অত্যন্ত সজাগভাবে বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে হবে। সেতুকোলা সাহেব কয়েকদিন আগেই দিল্লি গিয়েছিলেন, গাজীপুরে আন্দোলনরত কৃষকদের সঙ্গে তার সহতা জানিয়ে এসছেন। একমাত্র নেতা বোধহয় যিনি পশ্চিমবাংলা থেকে ওখানে গিয়ে হারিয়ে হয়েছেন। আমার বক্তব্য আমি শেষ করবো এই বলে যে আপনারা তো আইনটা বুঝলেন, আপনারা সকলেই সেটাকে নিয়ে আলোচনা করুন। এবং আমি এখানকার সংগঠককেই বলবো যে আমরা একটা লিফলেট ছেপেছি, তাতে আমার একটা লেখা আছে, চৌধুরী সাহেবের একটা লেখা আছে। যদি পারেন আপনারা সেটা সংগ্রহ করে নিয়ে একটু প্রচারের ব্যবস্থা করুন। অবশেষে আমি আপনাদের কাছে আমাদের নরেন্দ্র মোদীর 3টি গুণ সম্পর্কে বলে আমার বক্তব্য শেষ করছি। নরেন্দ্র মোদীর 3টি প্রধান গুণের কথা এখন বাজারে প্রায় প্রচলিত, আমি সব সভাতেই সেটা বলি। 3টে গুণের মধ্যে একটা প্রধান গুণ হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী মিথ্যা বই সত্য বলেন না। আমাদের প্রধানমন্ত্রী ধাপ্পা ছাড়া আর কিছু দেন না। আর দেশের জন্য আমাদের প্রধানমন্ত্রীর ত্যাগ হচ্ছে মল এবং মূত্র, তাছাড়া আর কোনো অবদান নেই। ধন্যবাদ। বন্ধুগণ, এখন দীর্ঘক্ষণ যাবত আমরা যার অপেক্ষা করছিলাম, আমাদের নয়নমণি জনাব হজরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আমাদের সামনে তার জ্ঞানগর্ভময় বক্তব্য রাখবেন। मुसीबत में शरीफों की शराफत कम नहीं होती, मुसीबत में शरीफों की शराफत कम नहीं होती, करो सोने को 100 टुकड़े तो कीमत कम नहीं होती। আমার ভাই চৌধুরী সাহেবের বিরুদ্ধে যে যাই করুন না কেন 100 টুকরো করে দিলেও তার মূল্যের সামান্যতম কমই আসবে না। তিনি যে সোনার ঘোড়াই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সুমতি দান করুন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व किना अज़ाबन नार। सदकाल्लाहुल अज़ीम। पवित्र कुरआन मजिদের এই দোয়া যারা নামাজ পড়েন সকলের মুখস্থ। এই দোয়ায় কি বলা হয়েছে? এই দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে তোমরা দোয়া মাগো, ভিক্ষা চাও। ওগো আল্লাহ, আমাদিগকে সুন্দর দুনিয়ায় জীবন দান করুন, দুনিয়াটা ভালো করুন, তারপরে আখিরাত ভালো করুন। দুনিয়া ভালো না হলে আখিরাত ভালো হবে না। শরীর অসুস্থ থাকলে ভালো করে নামাজ পড়তে মন চাইবে না। শীত বস্ত্র ভালোভাবে না থাকলে শীতে কাতর হয়ে জড়সড় হয়ে বসতে হবে। আমরা দেওবন্দের পড়াশোনা ছাত্র। দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। শুধু আখিরাত নয়, দুনিয়া ভালো না হলে আখিরাতের গ্যারান্টি নেই। এই যে আন্দোলন, দুনিয়ায় যাতে ভালোভাবে আমরা বাঁচতে পারি তার আন্দোলন, বাঁচার আন্দোলন, খাদ্যের আন্দোলন, ভারতবাসীকে বাঁচিয়ে রাখার আন্দোলন। অনেকের মাথায় ঢুকেছে দেরিতে,
কেউ আবার মাথায় নিতে চান না কার আমল আল্লাহ কবুল করবেন সেটা মরণের পর নয়, হাসরে জানা যাবে। বাংলার ঘুমন্ত মানুষকে আমরা জাগাতে চাইছি। মগরাহাটের মাটি হযরত মাওলানা আব্দুল হক সাহেবকে বাদ দিয়ে স্মরণ করা যাবে না। আমি নিজে হযরত মাওলানা আসাদ মাদানী, আমার শ্বশুর হযরত মাওলানা তাহির সাহেবের সাথে, আব্দুল হক সাহেবের সাথে দেখা করার জন্য স্পেশাল গাড়ি করে আসতাম। তিনি জমিয়ত উলামা হিন্দের রাজ্য কমিটির সভাপতি ছিলেন, তবলিগ জামাতের বাংলার আমির ছিলেন। দেরি করে বুঝলে হবে না, সময়ে বুঝতে হবে। তখন সরপরাজ ছিলেন মাওলানা ইউসুফ সাহেব। উনি বলেছিলেন আব্দুল হক সাহেবকে লিয়ে ছুট হ্যায়, উনি যা করবেন ওর ছাড়পত্র দেওয়া আছে। উনি জমিয়ত করবেন, তবলিগে করবেন, তিনি তাহলে বোর্ডও করবেন। এখানে মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহ, যিনি বাংলার আমির ছিলেন, মাওলানা আব্দুল খবির সাহেব এই পাশেই মগরাহাটের ওপাশে, ইনি আমাদের প্রিয় জমিয়তের বন্ধু। মাওলানা আব্দুল সালাম রহিম এসেছিলেন, আব্দুল হামিদ সাহেব আছেন, এবং জেলার মাওলানা হাসানুজ্জামান সাহেব, মুফতি আমিরউদ্দিন, এখানে মুফতি জুবায়ের, কলস, মগরাহাট, নৈনান সব একটা ছাতা তৈরি করে কম হলেও 10,000 মানুষের জমায়েত আজকে। এটা একটা মেসেজ। খেলা করতে আমরা ময়দানে নামিনি, মাথা আমাদের খারাপ হয়ে যায়নি। আমি মন্ত্রী, তার হিসাব আমি মমতা ব্যানার্জিকে দেব। লড়াই হচ্ছে ভারতের সব থেকে স্বৈরাচারী, সব থেকে অত্যাচারী শাসকের বিরুদ্ধে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন কি, আফজালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। অত্যাচারী শাসকের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করো, এটা সব থেকে বড় জিহাদ। আমরা সেই জিহাদের ডাক দিয়েছি। এতে সওয়াব পাওয়া যাবে না, লাখো নয়, কোটি নয়, আরব আরব সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। দেশের মানুষ ভিখারি হয়ে যাবে। আজকে সরদারজি বন্ধুদের মধ্যে মনোপ্রীত এসছেন, রাজেন্দ্র এসছেন, শরণ সিং এসেছেন, আমরা তাদের সাধুবাদ জানাচ্ছি। অধ্যাপক কুমারেশ চক্রবর্তী, এরা ভাড়াটে বক্তা নন, বহু বই লিখেছেন ভারতের সংবিধানের উপরে। স্বামী পরমানন্দ মহারাজ, বাংলার সব থেকে প্রসিদ্ধ মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন, নরেন্দ্র মোদী, নরেন্দ্রপুর, আর বেলুর মঠ হলো সারা ভারতের হেডকোয়ার্টার। সেখান থেকে এসেছেন আওয়াজ দিতে। কলকাতা হাইকোর্টের বার কাউন্সিলের সদস্য আমাদের কাছে এসেছেন প্রসূন দত্ত। এটাই তো জমিয়তের কাজ। দিনও চায়, দুনিয়াও চায়। অসুস্থ হলে ডাক্তার না দেখালে সুস্থ হওয়া যায় না। খিদে লাগলে না খেলে শরীর বাঁচে না। এই লড়াই সমগ্র ভারতবাসীর লড়াই। 24শে ডিসেম্বর কলকাতায় রাজপথে লাঙ্গল, ট্রাক্টর আর এই সব সবজির বাজরা নিয়ে রাজাবাজার থেকে ধর্মতলা আমরা সভা করেছিলাম। সর্বপ্রথম
বাংলার মানুষ তখন জেগেছিল কিছু করতে হবে। এরপরে সিউড়ি, মালদার সুজাপুর, বর্ধমানের শহরে, তারপরে মুর্শিদাবাদ, বহরমপুরে, সিউড়িতে, অবশেষে গলসির রাজপথ আমরা অবরোধ করেছিলাম 3.5 ঘন্টা। হাতে সময় নেই, 2-4 দিনে নির্বাচন ঘোষণা হবে। তার ইচ্ছা হচ্ছিল কলকাতায় 500 ট্রাক্টর মিছিল আমরা বের করি। প্রতিবাদ হলো অস্ত্র। কে নরেন্দ্র মোদী, কে বিজেপি আমাদের রুটি কেড়ে নেবে? ইতিহাস বলছে ভারতের স্বাধীনতায় বিজেপির কোন আরএসএস এর অবদান নেই। ইতিহাস বলছে ব্রিটিশের পা চেটেছিল তারা, ব্রিটিশের দালালি করেছে আরএসএস, বিজেপি। ওদের কাছে আমাদের দেশপ্রেম শিখতে হবে, মায়ের কাছে মাসির গল্প। কেউ ভাবছেন তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেব? হিম্মত থেকে গায়ে হাত দিয়ে দেখো, ইট মারলে পাটকেল ছুড়ে দেবো আমরা। এত বড় হিম্মত এনআরসি। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন চুন চুনকে নিকালেঙ্গে, আর আমরা বলি চুন চুনকে তোমারা হিসাব লে। হ্যাঁ, আমাদের তাড়াবে আমার দেশ থেকে? কে মশাই আপনি? বাজার গরম করছেন, একটা বাঙালির গায়ে হাত দিয়ে দেখুন না চিড়ি চ্যাপ্টা হবেন কিনা। হ্যাঁ, এনআরসি হলো, পারলো না, পিছিয়ে গেল, থুতু চেটে খেতে হলো। এখন দেখছে বাজার খারাপ। বাবরি মসজিদে বিচার পাইনি আমরা, আদালতে একটি ঘর ভর্তি ফার্সি ভাষায় সমস্ত প্রমাণ। তারপরেও প্রধান বিচারপতি ফসকে গেলেন, পিছলে গেলেন, বিচার পাইনি। ডাকাতের ডাকাতি প্রমাণ হলো, খুনির খুন প্রমাণ হলো, বিচারপতি বললেন তুমি বেকসুর খালাস। বাবরি মসজিদেও ঠিক তাই হলো। আমরা দুঃখিত, ভারতে জমি নেই, মসজিদে মন্দির করতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, দেওবন্দে পড়েছি, আল্লাহর হুকুম মন্দির ভেঙে মসজিদ নয়, সম্পত্তি কিনে উপরওয়ালার হাতে ছেড়ে দাও, সেটাই হবে তোমার মসজিদ। জুলুম করে মসজিদ হয়নি, হবে না। তালাক ইস্যু আসলো, স্বামী জেলে, গিন্নি বাইরে, সংসার হবে? চলবে? মোদি করবে সংসার? হ্যাঁ, বিজেপি আরএসএস করবে? এই সমস্ত ভাবছে খুব জিতে গেছে, এইবার যাতা কোলে পড়ে গেছে। শিখ সমাজ হরিয়ানা, পাঞ্জাব, ভারতবর্ষে 40% ফসল উৎপাদন করে। অর্থাৎ ধরুন 100 কুইন্টাল যদি গম উৎপাদিত হয়, তো 40 কুইন্টাল হরিয়ানা, পাঞ্জাব দেয়। মক্কা মুকাররমা, মদিনা তৈয়বায় হজ উমরা করার সুযোগ হয়েছে কয়েকবার। রান্না করব, চাল কিনতে গেছি, বস্তায় লেখা আছে মেড ইন ইন্ডিয়া পাঞ্জাব। সারা ভারতকে পাঞ্জাব চাল দিচ্ছে, গম দিচ্ছে, তারাও না দেখি। গিয়েছিলাম গাজীপুরে, 3.5 ঘন্টা সেখানে ছিলাম। শিখ ভাইদের লঙ্গরখানায় খানা খেয়েছি। একটা গাড়ি দাঁড়িয়ে আছে, খাবার শেষ নেই। চা খাও,
দুধের বড় বড় দেখছি, মন মন দুধ গরম করছে যে লিকার চা খাওয়াবো না, দুধ চা খাওয়াবো। সবজি, ডাল, রুটি, ভাত খিদে নেই, তবু এক মা বললেন সাহেব থোড়া সা খা লিজিয়ে। আমি হাত পাতলাম, দুটো ভাত নিয়ে চেটে খেলাম। কিসের আন্দোলন? দেশকে বাঁচানোর আন্দোলন। মোদী সরকার দেশকে বিক্রি করে দেবে। 6টি বিমানবন্দর বিক্রি হয়ে গেছে, সরকারের এয়ারপোর্ট। নির্লজ্জ বেহায়া আরএসএস, নির্লজ্জ বেহায়া বিজেপি। ভুবনেশ্বর বিক্রি হয়েছে, পাঞ্জাব এয়ারপোর্ট বিক্রি হয়েছে, দক্ষিণ ভারতের এয়ারপোর্ট বিক্রি হয়েছে। 28 জন ব্যাংক জালিয়াতি করে 10 লক্ষ টাকা ব্যাংকে চুরি করেছে। কে কে দেখতেছে? 28 জন। তার মধ্যে গুজরাটের হলো প্রায় 18 জন। 11 জন দেখছে। নোটে চশমা দিয়ে দেখা যায়, আর ব্যাংক চোরদের দেখা যায় না। ব্যাংক চোরদের পুলিশ ধরতে পারে না, বিদেশে চলে গেল। কেন বসে আছেন সরকারে? এটা আমার শক্তি। আল্লাহর শক্তির পরে জনগণের শক্তি হলো সব থেকে বড় শক্তি। ও দক্ষিণ 24 পরগনার মানুষদের বলবো, বিজেপির মতন বিশ্বাসঘাতক দল ভারতে নেই। অনেক মুসলমান জিভ দিয়ে লাল পড়ছে, টাকা খাও পরে তওবা করব। খবরদার, এই বেঈমানি করবেন না। এই বেঈমানি করলে মির্জাফরের খাতায় আপনার নাম চলে যাবে। লড়াই না করলে জিততে পারবো না, এটা দোয়ারে হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দোয়া বড় কারণ নেই, খোলাফায়ে রাশিদিন থেকে বড় দোয়া কারণ নেই। পাবলিক সচেতন হবে। এই জমি পুঁজিপতিরা নিয়ে নিয়েছে সরকারের কাছে, খোলা বাজার আর থাকবে না। আপনি ধরুন 100 মণ আলু উৎপাদন করলেন, 10 টাকা কেজি খরচ হলো, বাড়িতে খাবার জন্য 10-15 কেজি রাখলেন, বাকি সমস্ত আলু ওই পুঁজিপতিদের লোক নিয়ে যাবে গোডাউনে। ওদেরকে বলা হয়েছে মুখিয়া, তার মানে ফোড়ে দালাল। 1000 বিঘি সম্পত্তির উপরে একটা করে ফোড়ে দালাল থাকবে। আপনার সম্পত্তির আলু 10 টাকায় উৎপাদন করলেন, ওদের ঘরে গিয়ে আপনাকে 100 টাকায় কিনে খেতে হবে। আপনার প্রত্যেকেই চায় মেহনত করে কিছু করে যায়, যাতে ছেলে মেয়েরা খেতে পাবে। সবাই, রিক্সাওয়ালা বলুন, ভ্যানওয়ালা বলুন, চাকরিওয়ালা বলুন, সোনা দানা রাখলে চুরি হয়ে যাবে, আর জমি থাকলে চুরি করতে পারবে না। আপনার 3 বিঘে 5 বিঘে সম্পত্তি ওরা লুটে নেবে, আপনি বুঝতে পারবেন না। আপনার সম্পত্তি সামনে রেখে ব্যাংকে লোন নিবে, 2 বছর পরে সেই সম্পত্তি ব্যাংক মালিক হয়ে যাবে। এত সর্বনাশ আইন, এত কঠিন আইন। এই কারণে লড়াই করা ছাড়া, আন্দোলন ছাড়া বাকি কোনো পথ নেই। আমরা রাজ্যে ব্যাপকভাবে আন্দোলন করতে চাইছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা প্রশংসার নয়। ভারতবর্ষে এই প্রথম কোন সরকার আইন তৈরি করতে পারেনি, একমাত্র বেঈমান বিজেপি ভারতের মানুষের বিরুদ্ধে আইন তৈরি করেছে। জাতীয় কংগ্রেস আইন করেনি, মোরারজি দেশাই তিনি করেননি। এই আইনটা কি?
সারা ভারতবর্ষের সমস্ত সম্পত্তি সরকার নিয়ে গিয়ে পুঁজিপতিদের হাতে বন্দুক দেবে। নিয়ম হলো রাজ্য সরকারের হাতে মালিকানা থাকবে, এতে রাজ্য সরকারের হাতে কিছু নেই। কোন রাজ্য সরকার বলেনি যে আপনি আইন তৈরি করুন, পশ্চিমবঙ্গ বলেনি, ওই মহারাষ্ট্র বলেনি, রাজস্থান বলেনি। এত পেট ব্যথা কেন? বুঝতে পারছেন না? সরকার চাইনি জোর করে মুগুর, ফেরাউনের মুগুর আল্লাহ ধ্বংস করেছেন, নমরুদের মুগুর ধ্বংস করেছেন। মোদির জন্য দোয়া করব, আল্লাহ সুমতি দাও, তা না হলে মুগুর মেরে তাকে ধ্বংস করে দাও। আল্লাহকে ভয় করি, কে মশাই মোদি? ভয় করতে হবে। ইডিসিডির ভয় আমাদের নেই, যে টাকা লুট করে আমরা খাই না। এই কারণে আপনার অনুভব করতে পারছেন মগরাহাটের এই তবলিগ মার্কাজের মাঠে আমরা কেন সভা করেছি। নেতৃস্থানীয় দলের নেতা, তাদেরও ধন্যবাদ জানাচ্ছি, জমিয়তের ছেলেদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই আন্দোলনটাকে চালিয়ে যাবেন, টুকরো টুকরো ভাবে শান্তিপূর্ণ ভাবে মিছিল করবেন, মানুষকে বলবেন, বোঝাবেন। আমার সাথে আইন আওয়াজ তুলুন, কৃষি আইন বাতিল করো। 5 ডিগ্রি হয়েছে, 56 ইঞ্চি ছাতি, মনটা হলো 2 ইঞ্চি। কয় ইঞ্চি? 56 ইঞ্চি ছাতি, মনটা। আওয়াজ তুলুন যাতে তার বুকে গিয়ে লাগে। বলুন কৃষি আইন বাতিল করো, বাতিল করো, বাতিল করো। কালা কানুন বাতিল করো, বাতিল করো। কিষান একতা জিন্দাবাদ। আমাদের আন্দোলন দিকে দিকে ছড়িয়ে দিন, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। আমাদের আন্দোলন দিকে দিকে ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন। শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চলবে, চলছে, চলবে। বুঝতে পারছেন না? এছাড়া বাঁচার জায়গা নেই। কালকে বাড়ি বিক্রি হয়ে যাবে, দোকান বিক্রি হয়ে যাবে, দেশটাকে মোদি, বিজেপি, আরএসএস এই গাদ্দাররা বিক্রি করে দেবে। বড় বড় কথা। আমরা দেশের ভালাই করছি। বাংলার মানুষ আগে ভাবে, দেশ পরে ভাবে। বিধানসভায় আইন পাশ হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আইন পাশ করেছেন, প্রত্যাখ্যান করেছেন। তাই আপনারা মনোবল তৈরি করুন। বলছে হায়দ্রাবাদ থেকে নিম আসবে, বাংলার মানুষ মরে গেছে? হ্যাঁ, কোনদিন আমাদের সুখে দুঃখে নিম ছিল? কে মশাই তুমি আমাদের জ্ঞান দিতে আসছো? বলে পীরজাদা ভোট করবে, সাহেবজাদা পীরজাদারা কবজ তাবিজ দেবে, ভোট করার জায়গা সেখানে নেই। অনেক ছেলেদের মাথা গরম। আমাদের থেকে বাংলায় কেউ কষ্ট করেনি, 40 বছর মার খেয়ে আছে। হ্যাঁ, মায়ের কাছে মাসির গল্প। কোন সুখে দুঃখে আপনি ছিলেন? ফুরফুরাকে কলঙ্কিত হচ্ছে। দাদা হুজুর বলেছিলেন ফুরফুরাকে বিক্রি করো না। হিম্মত থাকে একটা পঞ্চায়েতে জিতে দেখাও না। পুকুরে সাঁতার কাটতে পারে না, সে বলছে গ্রিন চ্যানেলে আমি সাঁতার কাটব। সম্ভব? এই পুকুরে সাঁতার কেটে ওখানে যাওয়ার ক্ষমতা নেই, দুটো সিঁড়ি বেয়ে পড়লে ডুবে যাবে, সে স্বপ্ন দেখছে কিসে? গ্রিন চ্যানেলে। বাংলার মানুষ বুদ্ধু, তারা জানে না তার ভবিষ্যৎ, জানে না তার অস্তিত্ব, জানে না তার উন্নয়ন। এ সমস্ত বিজেপির দালালি ছাড়া কিচ্ছু নয়। মুসলমানকে ভাগ করতে চাইছে,
মুসলমানকে বলির পাঠা করতে চাইছে। সিপিএম এর জামানায় 56,000 মানুষ খুন হয়েছিল, 40,000 মুসলমান। আবার হায়দ্রাবাদ আর পীরজাদা আর সাহেবজাদা মুসলমান দিয়ে মুসলমানকে খুন করাতে চাইছে। এত বড় কথা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলল, ঘাস কাটি আমরা বুঝি না? এ সমস্ত প্রতারণা ভণ্ডামি চলার জায়গা নেই, সাবধান হবেন। আমি ফুরফুরার ভক্ত, নিঃসন্দেহে বুজুর্গাদিনকে ভালোবাসি, কিন্তু বাবা ডুবায় ছোট ছোট ডুবাতে সাঁতার কাটতে পারো না, আর বঙ্গোপসাগর বলছে সাঁতার কেটে পার হব। সম্ভব, ইট ইজ পসিবল। আপনারা ভুল বুঝবেন না। জমিয়ত উলামা হিন্দ কোনদিন মানুষকে বিপদগামী করেনি, কোনদিন মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়নি, কোনদিন মানুষকে অপমানিত করেনি। আমাদের প্রতি ভরসা রাখবেন। বহু কথা এখানে বলার নয়, তবু আপনাদের বলছি, আমরা কাজ করি, হিসাব তো আল্লাহর কাছে হবে। বাংলার মানুষ সুখে শান্তিতে আছে, হায়দ্রাবাদ চিমটি কাটছে, তোমাকে সুখে থাকতে দেব না। অমক জাদা বলছে আর সুখে থাকতে দেব না, দালালি করব। এসব বাংলার মাটিতে চলবে না। বুঝতে পারছেন না? পারছেন না? আপনারা ভালো থাকুন, দোয়া করে নিই, আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিকা সাইয়্যিদুল আম্বিয়া।